রাষ্ট্রপতির পর দিবসটি উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, মন্ত্রিপরিষদের সচিব, তিন বাহিনীর প্রধানগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, কূটনৈতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপদেষ্টা পরিষদের সদস্য সহ সর্বস্তরের মানুষ। স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। মাহমুদুল হক সুজনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন উজ্জ্বল আহমেদ। যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, সেই বীর শহীদদের প্রতি সম্মান জানাতে পতাকা ও ফুল হাতে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সমবেত হন নানা শ্রেণী পেশার মানুষ। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে জাতির সূর্য সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। ৭১-এ অর্জিত স্বাধীনতা নানা কারণে বারবার হোঁচট খেলেও বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকার সৃষ্ট পরাধীনতার শৃঙ্খল ভাঙার দাবিতে রাজপথে নামতে হয় ছাত্র জনতাকে। জুলাই গণ অভ্যুত্থানে তরুণ প্রজন্ম বুকের তাজা রক্তের বিনিময়ে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে বাংলাদেশকে। মত প্রকাশের স্বাধীনতা, অধিকার আদায়ের আন্দোলনে নতুন মাত্রা পায় লাল সবুজের বাংলাদেশ। ৭১ এই দেশকে জন্ম দিয়েছে এবং আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি, একটি রক্তক্ষয়ী স্বাধীনতা। কিন্তু বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। আরেকটা বড় বিষয় হচ্ছে, সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এইটার একটা সুষ্ঠু বিচার। ৭১-এর অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪-এর অভ্যুত্থান হয়েছে বলে মনে করেন তারা। স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদটা মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম, এখন আমরা নতুন করে পেয়েছি। ৫ তারিখের পরে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচারকে তাড়িয়ে একটা নতুন একটা আস্বাদ পেয়েছি এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই স্বাধীনতা ধরে রাখতে পারে, এই জন্য আল্লাহ পরম দয়ালু আল্লাহ করুণাময় আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া কামনা করব যে আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বারবার যেটা বেহাত হয়েছে এবং আমরা বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে, আমাদের যাতে সামনের দিনগুলোতে আমাদের যাতে আর রক্ত দিতে না হয় জনগণের, এমনটাই আমাদের প্রত্যাশা। আজকের দিনে আমরা যে গণতন্ত্র, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য লড়াই করেছি যুগ যুগ ধরে, এবং ২০২৪ সালেও আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করতে হয়েছে, গণঅভ্যুত্থান করতে হয়েছে। আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে এবং আমাদের যে শাসন কাঠামো, আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, সেগুলো আবার সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে, যেখানে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে এবং মানুষকে বারবার আর রাস্তায় নামতে হবে না রক্ত দিতে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ২৪-এ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেই সুযোগ কাজে লাগাতে হবে বলেও মন্তব্য করেন অনেকে। গত ১৬ বছর কিন্তু আমরা একটা ফ্যাসিস্ট রেজিমের মধ্যে আমরা গিয়েছি। আমরা এই ১৬ বছর পরে
একটু স্বাধীন মুক্তভাবে আমরা বাংলাদেশের স্বাধীনতা দিবসটাকে উদযাপন করতে পারছি। একটা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন মানচিত্র পেয়েছি, আর আমরা 24-এ এসে সেই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য পরবর্তী আরেকটি ধাপ পেলাম, যেখানে গণতন্ত্রের স্বাধীনতা আসবে, যেখানে বাক স্বাধীনতা আসবে, যেখানে সকল রাজনৈতিক দল মুক্ত মনে গণতন্ত্রের চর্চা করতে পারবে। দেশের যারা ভবিষ্যৎ তরুণ শক্তি, তারা দুচোখ ভরা স্বপ্ন নিয়ে বাংলাদেশকে নতুন রঙে রাঙাতে চায়, তাদের সেই স্বপ্নের বাস্তবায়ন হবে। আজকের এই স্বাধীনতা দিবসে আমাদের শপথ হওয়া উচিত যে 71 থেকে 24 পর্যন্ত আমাদের মানুষেরা যে কারণে লড়াই করেছে, যে গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, সেটা বাস্তবায়নের জন্য আমাদের ঐক্য যেন আমরা ধরে রাখতে পারি এবং সেই লক্ষ্য যেন আমরা বাস্তবায়ন করতে পারি। বেলা বাড়ার সাথে সাথে শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ফুলে ভরে যায় জাতীয় স্মৃতিসৌধের বেদি। উজ্জ্বল আহমেদ, বিটিভি নিউজ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়া উচিত। গণতান্ত্রিক সরকার না থাকায় জনগণ বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে, তাই দেশের স্বার্থে নির্বাচন তাদেরও চাওয়া। তিনি বলেন, স্বাধীনতা অর্জনে জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন স্মরণ করবে। বিগত সরকার তার অবদানকে খাটো করার চেষ্টা করেছে, কিন্তু জনগণের ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন। এই স্বাধীনতার জন্য আমাদের লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, আমাদের অসংখ্য মা বোন তাদের সংগ্রাম হারিয়েছে। আজ থেকে প্রায় 54 বছর আগে আমরা স্বাধীন হয়েছি। দুর্ভাগ্যের কথা, তখন যে লক্ষ্যকে সামনে নিয়ে, আশা আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে, চেতনাকে ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন, একটা মুক্ত, স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ। সেই বাংলাদেশ আমরা এখন পর্যন্ত পুরোপুরি অর্জন করতে সক্ষম হয়েছি। পরে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী শ্রমিক দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী। সকালে রাজধানী রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান উপস্থিত ছিলেন। একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিগলের করুণ সুর বাজানো হয়। পরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি বাহারুল আলম পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও অতিরিক্ত আইজিপি প্রশাসন মোহাম্মদ মতিউর রহমান শেখ এর নেতৃত্বে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের নেতৃবৃন্দ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। 26শে মার্চ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এক গৌরবময় দিন। 1971 সালে এই দিন বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে শুরু হয় মুক্তিযুদ্ধ। পরাধীনতার শৃঙ্খল ভেঙে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। প্রতি বছর এই দিনটি জাতির শ্রদ্ধা এবং গৌরবের প্রতীক হিসেবে পালিত হয়। এবছরও দিবসটি উদযাপন করতে একাধিক বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। মার্চ 1971, আগুন আর উত্তাপে ভরা এক উত্তাল সময়। 25শে মার্চ কালো রাতে বর্বর পাকিস্তানি বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়লে 26শে মার্চ শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকায় অপারেশন সার্চ লাইটের নামে চালায় গণহত্যা।
এদিন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। তার সাহসী পদক্ষেপে সূচনা হয় মুক্তিযুদ্ধের, যা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে সশস্ত্র সংগ্রামে উদ্বুদ্ধ করে। এটি সংগ্রামী জনতার বুকে যেমন সাহস সঞ্চার করে, তেমনি জাতির জন্য নিয়ে আসে এক নতুন আশা। 2 দশকের বেশি সময় ধরে পাকিস্তানিদের কাছে এদেশের মানুষ শোষণ, নিপীড়ন এবং নানাভাবে বৈষম্যের শিকার হয়। এরই ধারাবাহিকতায় জাতির জীবনে আসে 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, সর্বোপরি 70 নির্বাচনে বিজয়ের পরও এদেশের মানুষ তার অধিকার হারায়। পরাধীনতার শৃঙ্খল ভেঙে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে অংশ নেয় সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক ও সেনাবাহিনী। 30 লাখ শহীদের আত্মত্যাগ ও 2 লাখ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। অবশেষে 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ এবং বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শুধু উদযাপনের দিন নয়, এটি বাংলাদেশের মানুষের সংগ্রাম, আত্মত্যাগ ও বিজয়ের প্রতীক। ডেস্ক রিপোর্ট, ভিটিভি নিউজ। 4 দিনের সফরে চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ বিকেলে চায়নার সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীনের হাইনান প্রদেশের কিয়ংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান হাইনান প্রদেশের ডেপুটি গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম। বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা হোটেলে পৌঁছলে সেখানে তাঁকে বরণ করে নেওয়া হয়। আগামীকাল হাইনানে বোয়াও ফোরামে যোগ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। 28 মার্চ বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। গত কদিনের তুলনায় রাজধানীর বাস টার্মিনালগুলোতে আজ থেকে কিছুটা বেড়েছে ঈদে ঘরমুখ যাত্রীদের চাপ। সকালে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে এমন চিত্র। ঈদ যাত্রায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা, তবে কারো কারো ছিল অতিরিক্ত ভাড়া নেবার অভিযোগ। এদিকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনে ঈদ যাত্রার আজ 3য় দিনে সময় মতো ছেড়ে গেছে সবকটি ট্রেন। খালিদ হাসানকে সঙ্গে নিয়ে বিস্তারিত আরিফিন মাসুদের রিপোর্ট। ঈদুল ফিতরকে সামনে রেখে গত কদিন থেকেই রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। তবে গত কদিনের তুলনায় নগরের বাস টার্মিনালগুলোতে আজ ঘরমুখ যাত্রীদের ভিড় ছিল কিছুটা বেশি। এ সকল মানুষেরা প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাবার অনুভূতির সঙ্গে জানালেন স্বস্তির যাত্রার কথাও। ঈদের সময় এটা স্বাভাবিকভাবে টিকিটের রাশ থাকবে। এখন তো অ্যাপ আছে বিভিন্ন, দেখা যায় যে অগ্রিমে আমি কাটতে পেরেছি, অসুবিধা হয়নি তেমন একটা। আমাদের কাছ থেকে 150 টাকা ভাড়া নিত, এখনো সে আগের বাড়াই। আমি আসলে খবর টবর নিয়েছি, দেখলাম যে সবাই বলতেছে মোটামুটি যে রাস্তায় এখন একটু জ্যাম কম। যাত্রাবাড়ি বের হওয়ার আর ঢুকার এই দুটার মুখী কই রাস্তায় সকালবেলা জ্যামটা থাকে একটু বেশি, তারপর সারাদিন জ্যাম থাকে না। তবে দূরপাল্লার কোনো কোনো পরিবহন কোম্পানির বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেবার অভিযোগ করেন কেউ কেউ। তো আমরা লাকসাম যাচ্ছি, আগে ভাড়া ছিল 250 টাকা, এখন করছে 300 টাকা, 50 টাকা বাড়িয়েছে। গাড়ির ক্রাইসিস দেখাচ্ছে, তারা টার্মিনালে গাড়ি রেখে বলতেছে গাড়ি নেই। লাকসাম থেকে 20 কিলো ভিতরে জানলা 40 কিলো, তো আমাদের 50 টাকা ভাড়া বাড়তি দিব না। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন এবছর শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় অনেকেই কিছুটা আগে ভাগেই ঢাকা ছাড়ায় যাত্রীর চাপ তুলনামূলক কম। যাত্রী বাজার এবার বেশি একটা ভালো না। স্কুল কলেজ আগেই ছুটি হয়ে গেছে, যার কারণে ধাপে ধাপে মানুষ চলে গেছে, সেই জন্য আমাদের কোনো যাত্রী নেই। সকালে দূরপাল্লার কোনো কোনো এসি ও নন এসি বাস আসন ফাঁকা নিয়েই ছেড়ে যায় গন্তব্যের উদ্দেশ্যে। আমার এসি গাড়ি 40 সিটের গাড়ি, যাত্রীর সংখ্যা 20-22 জন নিয়ে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা হবো। আমার গাড়ির মধ্যে যে তিনজন আছে, একজন খাইলা গাড়ি, যাত্রী নাই। ঈদে যাত্রীদের চাপ কম থাকায় সায়দাবাদ জনতার মোড়ের অনেক বাস কাউন্টারের কর্মীরা কাটান অলস সময়। ফজর নামাজ পড়ে আইসা কাউন্টারে বসছি, বসার পরে অনলি 12টা টিকিট বিক্রি করছি, বেলা বাজে 10টা। এদিকে যাত্রীদের সমস্যা নিরসন ও ভোগান্তি লাঘবে বাস টার্মিনালগুলোতে হেল্প ডেস্ক থাকলেও সায়দাবাদ টার্মিনালের হেল্প ডেস্কে ভোর থেকে সকাল 10টা পর্যন্ত পাওয়া যায়নি কোনো সাহায্যকারী কর্মীর দেখা। বাসে ঈদ যাত্রার আজ দ্বিতীয় দিনে রাজধানীর এই বাস টার্মিনালগুলোতে
একেবারে নেই বললেই চলে, ঘরমুখ যাত্রীর চাপ। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন আগামীকাল থেকে বাড়তে পারে যাত্রীর কিছুটা চাপ, তবে সবচেয়ে বেশি চাপ থাকবে শুক্র এবং শনিবার, এমনটাই মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। অন্যদিকে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। সময় মতো ছেড়ে গেছে সবকটি ট্রেন। রেলের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। এবার কোনো ভোগান্তি হচ্ছে না, ভালোভাবে আসছি। প্ল্যাটফর্মের অবস্থা অনেক ভালো এবং ট্রেনের শিডিউলটাও ভালো। দেখলাম আমার আগে যে ট্রেনটা গেল জাস্ট টাইমেই গেছে। ঈদের যাত্রা এবার সব থেকে একটু নিরাপদ মনে হচ্ছে, ভিড়ভাড়টা একটু কম আছে এখন থেকে, আর সব দিক থেকেই ভালোই মনে হচ্ছে। রেলে মানুষ যাচ্ছে খুব শান্তি, তারপর ভাড়াও কম, বাসে ভাড়া অনেক বেশি, জাম বেশি। এদিকে ঢাকা নরসিংদী ভৈরব বাজার রুটে চলাচলকারী নরসিংদী কমিউটার 1 ও নরসিংদী কমিউটার 4 ট্রেনের উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল কবির খান। অনুষ্ঠানে রেলপথ উপদেষ্টা বলেন, ঢাকা এবং বড় বড় শহরের বাইরের মানুষের প্রয়োজনীয়তার উপরও নজর দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আমরা ঢাকা এবং বড় শহরের বাইরে নজর দিয়েছি। ঢাকা এবং বাইরের মানুষের যে প্রয়োজন সেটা বুঝতে চেষ্টা করতেছি এবং সেটা মেটানোর জন্য চেষ্টা করতেছি। অনলাইন টিকিটের ব্যাপারে যেসব অনিয়ম ছিল আমরা অনেকটাই প্লাগ করার চেষ্টা করছি। এই যে ঈদের মতো সময়ে চাহিদা অনেক বেড়ে যায়, আমরা যদি ট্রেনের সংখ্যা বাড়াতে না পারি, আমরা যদি ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়াতে না পারি, তাহলে তো এই যে বললাম যে 6 জনের মধ্যে একজন পাবেন। আপনি যে টিকিট পাচ্ছেন না, এটার মূল কারণ হচ্ছে এটা যে আমাদের ট্রেনের সংখ্যা কম, আসন সংখ্যা কম। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামের চন্দনাইশে অসুস্থ গিয়াস উদ্দিনের জন্য সহায়তার হাত বাড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল আজ ভূমিহীন অসুস্থ গিয়াস উদ্দিনের বাড়ি গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় হতদরিদ্র ও ভূমিহীন গিয়াস উদ্দিনের চিকিৎসা এবং তাঁকে জমিসহ একটি পাকা বাড়ি করে দেওয়ার নির্দেশনা প্রদান করেন তারেক রহমান। অসুস্থ গিয়াস উদ্দিন আবেগ আপ্লুত হয়ে সাংবাদিকদের কাছে নিজের অনুভূতি প্রকাশ করেন ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খবর শেষ হল। আল্লাহ হাফেজ।